খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এবারকার আইএসএল ফুটবলে একেবারে চনমনে অস্কার ইস্টবেঙ্গল ঘরের মাঠে প্রথম ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে 3 গোলে এবং দ্বিতীয় ম্যাচে নবাগত স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে 4-1 গোলে জিতে পুরো 6 পয়েন্ট ঘর তুলেছে অস্কার বাহিনী। দলীয় নবাগত 2 বিদেশি স্ট্রাইকারও গোল পাচ্ছেন, এটা যথেষ্ট স্বস্তিতে রেখেছে কোচ অস্কারকে। ঠিক এই অবস্থায় আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ঘরের মাঠেই তাদের তৃতীয় হোম ম্যাচ খেলতে নামছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। সত্যি কথা বলতে কি, আগের দুটো দলের চেয়ে এই জামশেদপুর দলটা যে অনেক বেশি শক্তিশালী এটা লাল হলুদের যোদ্ধাদের সঙ্গে জানেন কোচ অস্কারও। তাই আগামীকালের ম্যাচ নিয়ে বেশ চিন্তিত তিনি। কিভাবে কালকের ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তোলা যায় তা নিয়ে ছক কষাও শুরু করে দিয়েছেন এই বিদেশি কোচ। চলতি আইএসএলে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ জামশেদপুর। মাঝি তালাল, মেসি বাউলি, স্টিফেন এজে, শানানরা ম্যাচের আগের দিন প্র্যাকটিস নিয়ে কলকাতায় পৌঁছবেন। কোচ আওয়েন কোয়েল নিজেদের লুকিয়ে রাখতে চাইছেন। ইস্টবেঙ্গলের মতো জামশেদপুরের মাঝমাঠও বেশ গোছানো, সেক্ষেত্রে লাল হলুদের ড্যানিশ ফুটবলার অ্যান্টন সোলসবার্গের পারফরমেন্সের দিকে নজর থাকবে। অনুশীলনে বেশ নজর কেড়েছেন বাঁ পায়ের এই ফুটবলার। জোরালো শট নিতে পারেন, তবে ম্যাচের টেম্পারমেন্ট একেবারেই আলাদা। আগামীকাল যুব ভারতীদের যে একটা জমজমাট লড়াই হতে চলেছে তার নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। আইএসএল শুরু হয়ে গিয়েছে, অনেক ক্লাবের দুটো করে ম্যাচও হয়ে গিয়েছে। তারপর চার্চিল ব্রাদার্সকে পিছনের দরজা দিয়ে আইএসএল ঢোকানোর চেষ্টা চলছে। কার নির্দেশে, কার অঙ্গুলি হেলানো এরকমটা হচ্ছে এটা বুঝতেই পারছে না কেউ। কিন্তু সবাইকে অবাক করে এফসি গোয়া এবং এসসি দিল্লিকে বাদ দিয়ে আইএসএল এর বাকি সমস্ত ক্লাবকে চিঠি পাঠালেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ। জানতে চাইলেন চার্চিল ব্রাদার্সের আইএসএল এর যোগদান করা নিয়ে অন্য ক্লাবগুলোর মতামত। দুটো করে ম্যাচ হয়ে যাওয়ার পরেও ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এর চিঠি দেখে সত্যি অবাক হয়ে গেছে ভারতীয় ফুটবল মহল। কোন পেশাদার লিগে এরকমটা কি হতে পারে? ক্রিকেটের ডায়েরি। নিরাপত্তার অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ, কিন্তু সেজন্য কোনো শাস্তি পেতে হয়নি তাদের। উল্টে পুরস্কার পাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুলরা। অতিরিক্ত একটি আইসিসি টুর্নামেন্টের আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। উপরন্তু বিশ্বকাপের পরে লিটন দাসদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো বড় দেশ। এমনিতেই পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বিশ্বকাপের পরই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার কথা বাংলাদেশের। সেই সিরিজ থেকে মোটা অঙ্কের রোজগার হতে পারে বিসিবি। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবেন লিটন দাসরা। দুদিন আগেই সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে আইসিসি ক্রমতালিকায় ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং এ পৌঁছলেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে। আইসিসির পক্ষ থেকে নতুন যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে অলরাউন্ডারদের তালিকায় 7ম স্থানে রয়েছেন তিনি। চলতি বিশ্বকাপে ভারতের হয়ে দুরন্ত পারফরমেন্স করেছেন দুবে। ব্যাট হাতে 158 রান করার পাশাপাশি বল হাতে 3 ম্যাচে নিয়েছেন 4 উইকেট। এর ফলে নবম থেকে 2 ধাপে উঠে 7ম স্থানে জায়গা পেয়েছেন দুবে। ভারতের পাশাপাশি ক্রমতালিকায় উন্নতি করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। অলরাউন্ডারদের তালিকায় পাকিস্তানের ক্রিকেটার সাইম আইবকে টপকে শীর্ষে উঠে এসেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরাতে উদ্যোগী হচ্ছে দেশের ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার নথি সরকারের কাছে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2024 সালে কানপুরে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পর থেকে আর দেশের হয়ে খেলতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। তার বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা চলছে বাংলাদেশের আদালতে। এমনকি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এমন আশঙ্কায় সাকিবও বাংলাদেশে ফেরেননি। সম্প্রতি বাংলাদেশ সরকার বদলেছে, নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। সরকার বদলের পর সাকিবকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হয়েছে। 2025 সালে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ইংল্যান্ডের দ্য 100 ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার অরিজিনালসে শেয়ার কেনেন। এরপর দলের নাম বদলে ম্যানচেস্টার সুপার জায়ান্টস করেন। সেই দলের লোগোয় ছিল একটি হাতের মুখ, তার উপর লেখা দলের নাম ও মুকুট। এবার সেই একই লোগো হলো লখনৌ সুপার জায়ান্টসের, শুধু এখনো হাতের মুখের ওপর এলএসজি লেখা এবং দলের পুরো নাম নেই। অর্থাৎ ক্রিকেটে প্রতিটা দলের লোগোর ধরন একই রকম করতে চলেছেন তিনি। যদিও ডারবান সুপার জায়ান্টসের লোগো বদলের কোনো ঘোষণা এখনো করেননি। আইপিএল এর নতুন দল লখনৌ সুপার জায়ান্টস নাম লেখানোর পর থেকে তারা একাধিক রেকর্ড করলো, এখনো ট্রফি জিততে পারেনি। এর মধ্যে দলে একাধিকবার অধিনায়ক বদল হয়ে গিয়েছে। এবার 2026 সালে আইপিএল এর নামার আগে বড় বদল হলো লখনৌ সুপার জায়ান্টসের, বদলে গেল ফ্র্যাঞ্চাইজির লোগো।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় লোগো বদলের, আর এই লোগোর সঙ্গে রয়েছে সদ্য ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের লোগোর মিল। সুপার 8-এ ইংল্যান্ডের কাছে কুৎসিত হারের পর টি-20 বিশ্বকাপ সেমিফাইনালের রাস্তা প্রবল কঠিন করে তুলেছে পাকিস্তান। পরিস্থিতি এমনই, শেষ চারে যেতে গেলে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে শুধু হারানো চলবে না পাকিস্তানের, একই সঙ্গে অন্যান্য ম্যাচে ফলাফলও নিজেদের পক্ষে যেতে হবে। আর টিমের এই দুর্দশা দেখে পাকিস্তান সমর্থকরা এতটাই তিতিবিরক্ত যে কেউ সোজা অধিনায়ক সালমান আগার পরিবারকে প্রাণনাশের হুমকিও দিয়ে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার কাছে সুপার 8-এর প্রথম ম্যাচে 76 রানের পরাজয়কে শাপে বর হিসেবে দেখছেন রবি শাস্ত্রী। আইসিসি রিভিউ সর্বশেষ এপিসোডে ভারতের প্রাক্তন প্রধান কোচ বলেছেন, টি-20 বিশ্বকাপে টানা 12 ম্যাচ জেতার পর একদিন খারাপ যেতেই পারে, সেটা আগেই এসেছে বলে আমি খুশি। এই ঝাঁকুনির প্রয়োজন ছিল ভারতের, এতে ভুল ত্রুটি শুধরে নিতে পারবে দল। তাছাড়া আগে থেকে যে কিছু ধরে নিলে হবে না, এই শিক্ষাটাও নিশ্চয়ই পেয়েছে ওরা। অক্ষর প্যাটেলকে প্রথম 11 খেলানোর পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। এবারে আইপিএল ক্রিকেটে জয়পুরে ফিরছেন রাজস্থান রয়্যালস। রাজস্থান সরকার হস্তক্ষেপ ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজি এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের 7টি হোম ম্যাচের মধ্যে 4টি অনুষ্ঠিত হবে জয়পুরের সোয়াইমান স্টিং স্টেডিয়ামে, বাকি 3টি ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয় এবারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক মাস। মেক্সিকোর মেক্সিকো সিটি, মন্টেরে এবং গুয়াদালাজারায় মোট 13টা ম্যাচ হওয়ার কথা। তার মধ্যে গুয়াদালাজারায় হওয়ার কথা স্পেন বনাম উরুগুয়ে গ্রুপ পর্বের ম্যাচ। এই মুহূর্তে গুয়াদালাজারার অবস্থা সব থেকে খারাপ। এই মেনচো দলের সদস্যরা গুয়ানোজুতুর, নারিদ, মিচুয়াসেন এবং তামাউলিপাসের এলাকায় তাণ্ডব চালাচ্ছে। চলছে গুলি, আগুন জ্বলছে একের পর এক বাড়িতে। এখনো পর্যন্ত মৃত এবং আহতদের সংখ্যা জানা যায়নি। এই ঘটনার জেরে আমেরিকা এবং কানাডা মেক্সিকোর এই সন্ত্রাসবন্দী এলাকা বিমান চলাচল আপাতত বন্ধ রেখেছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে মেক্সিকোর বিশেষ এলাকাগুলোতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে বড়সড় প্রশ্ন উঠবে। নিশীথ সূর্যের দেশে ফের সূর্যোদয়। চ্যাম্পিয়ন্স লিগে আবারও প্রথম লিগে 3-1 গোলে হেরে যাওয়ার পর ঘরের মাঠেও বিশেষ সুবিধা করতে পারল না ইতালির এই দল। আর্থিক পুরস্কারের পর এবার উপহার হিসেবে গাড়ি পেলেন বৈভব সূর্যবংশী। মাত্র 14 বছর বয়সী ভারতীয় ক্রিকেট তারকা হয়ে উঠেছে সে। ব্যাট হাতে ভালো খেলায় একের পর এক উপহার পাচ্ছে বৈভব। সেই তালিকাতেই রয়েছে এই গাড়ি। বৈভবকে 22 লক্ষ টাকা দামে গাড়ি উপহার দিয়েছে টাটা গোষ্ঠী। আইপিএল এ গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র 7টি ম্যাচে নজর কেড়েছিল বৈভব। করেছিলেন একটি 100 রানও। গত মরশুমে সেরা স্ট্রাইকারের পুরস্কার হয়েছিল বৈভবের। সেই পুরস্কার হিসেবে এই গাড়ি তুলে দেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপে এই মুহূর্তে খালের কিনারায় টিম ইন্ডিয়া। একটা ভুল মানে সেমিফাইনালে স্বপ্নের সলিল সমাধি হয়ে যেতে পারে। এই টেনশন যখন ভারতীয় দলের অন্দরে, তখনই প্রকাশ্যে এলো অধিনায়ক সূর্যকুমার যাদবের স্ত্রী কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন, যার দাম শুনলে পিঠে চমকে যেতে পারে। সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেঠি মুম্বাইয়ে 1500 বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। মুম্বাইয়ের দেওনার গোদরেজ স্কাই টেরেস প্রকল্পের আবাসনে এই ফ্ল্যাট, যার দাম 7,18 লক্ষ টাকা। এর ফলে স্কাইয়ের পরিবারের জৌলুস আরো বৃদ্ধি পেল। সম্প্রতি ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে। মাঠে ফের একবার এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে বেশ ক্ষুব্ধ ফিফা। বিষয়টি নিয়ে তারা জানিয়েছে, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনা তীব্র নিন্দা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানা যাচ্ছে এজন্য একটি কমিটি গঠন করা হবে। তারাই মূলত আইন তৈরি করতে ফিফাকে সাহায্য করবে। হকি প্রো লিগে অবশেষে জয় পেল ভারত, তাও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টানা 7 ম্যাচ হারের পর ভারত ওভারটে পেনাল্টি শুটআউটে 3-1 গোলে হারালো অস্ট্রেলিয়াকে। নির্ধারিত সময় ম্যাচের ফল ছিল 1-1। পাকিস্তানের মহিলা দল এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিপাক্ষিক সিরিজ খেলছে। সেখানে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সিদ্রা নিয়ম ভেঙেছেন। আইসিসি জানিয়েছে তিনি লেভেল 1 অপরাধ করেছেন। ঘটনাটি ঘটেছে 24তম ওভারে। 24তম ওভারে সিদ্রা আমিন যখন আউট হন, তিনি মেজাজ হারান। আউট হয়ে প্যাভিলিয়নে যাওয়ার সময় সিদ্রা তার ব্যাট মাটিতে মারেন। আইসিসি আইনের 2.2 নম্বর ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের সময় ক্রিকেটের কোন সরঞ্জামকে অপমান করা যাবে না। সিদ্রা সেই কাজটি করেছেন। তিনি ব্যাট মাটিতে মেরে ক্রিকেট সরঞ্জামের অপরাধ করেছেন আইসিসির চোখে। কলকাতার ডায়েরি। কলম্বোয় শ্রীলঙ্কাকে 61 রানে উড়িয়ে দিল নিউজিল্যান্ড, আর সেই ফলাফলে খুশির হাওয়া বঙ্গ ক্রিকেট মহলে। আইসিসির সূচি অনুযায়ী টি-20 বিশ্বকাপের একটি সেমিফাইনাল হবে মুম্বাইয়ে।
আর অন্য সেমিফাইনাল ইডেনে হবে না কলম্বোয় তা নির্ভর করছে কারা শেষ চারে উঠছে তার উপর। অর্থাৎ শ্রীলঙ্কা বা পাকিস্তান না খেললেই সেমিফাইনাল পেয়ে যাবে কলকাতা। একদিন আগে ইংল্যান্ডের কাছে হেরে শেষ চারের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে পাকিস্তান, আর এবার নিউজিল্যান্ডের কাছে হেরে দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাও। এবার পাকিস্তান বিদায় নিলেই সেমিফাইনাল চলে আসবে ইডেনে। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।